সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এটি আমার নতুন চ্যানেল HSC ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার ডিমিস্টিফিকেশন। তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে HSC রিলেটেড ভিডিওস আপলোড করা হবে এবং খুবই সহজভাবে প্রত্যেকটি বিষয় উপস্থাপন করা হবে। তোমাদের পরিচিত যারা আছে তাদেরকেও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখবে তোমাদের HSC ইংলিশ সেকেন্ড পেপারে 2 নম্বরে পড়ে প্রেপোজিশন। এখন এই প্রেপোজিশন কিভাবে খুব সহজে উত্তর করতে হবে সেই বিষয়টি একটি প্যাসেজ আকারে থাকবে। HSC ইংলিশ সেকেন্ড পেপার প্রেপোজিশন ক্লাস 1 একটি প্যাসেজ আকারে তোমাদেরকে প্রেপোজিশন দেওয়া হবে। এখানে 10টি স্থানে তোমাদেরকে সঠিকভাবে প্রেপোজিশন ব্যবহার করতে হবে। এখন প্রথমেই বলি প্রেপোজিশন কি তোমরা অবশ্যই জানো। নাউন অথবা প্রোনাউন অথবা এনিথিং ইকুইভ্যালেন্ট টু নাউন, নাউনের সমতুল্য কোনো কিছু তার পূর্বে ব্যবহৃত হয়ে সেন্টেন্সে ব্যবহৃত অন্যান্য শব্দের সাথেও একটি সম্পর্ক স্থাপন করে, সেটি হচ্ছে প্রেপোজিশন। এখন কিছু প্রেপোজিশন আছে যেগুলো ফিক্সড, আর কিছু প্রেপোজিশন আছে যেগুলো সেন্স দিয়ে তুমি করতে পারবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্যাসেজটি বাংলায় অনুবাদ করে ফেলা। বাংলায় অনুবাদ করলে প্রেপোজিশন ব্যবহারে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। যেমন আমরা যদি এই প্যাসেজটি বাংলায় অনুবাদ করি তাহলে এরকম হচ্ছে যে মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ ক্লার্ক ইন আ লোকাল স্কুল। তো মিস্টার রেজা একটি স্থানীয় স্কুলে ক্লার্ক ড্যাশ কাজ করে বা চাকরি করে। এখন ওয়ার্কের পরে কিন্তু বেশ কিছু প্রেপোজিশন বসতে পারে। যদি বলি যে ওয়ার্ক ফর, তখন কিন্তু কারো পক্ষে কাজ করা, কোনো কিছুর জন্য বা কোনো কারোর পক্ষে কাজ করা। যদি বলি ওয়ার্ক আপ, তখন কিন্তু এর মানে হয়ে যাচ্ছে যে ওয়ার্ক আপ মানে উত্তেজিত করা, কাউকে উত্তেজিত করা, সেক্ষেত্রে ওয়ার্ক আপ ব্যবহার করা যাবে। যদি ওয়ার্ক আউট মানে কিন্তু কোনো কিছু সমাধান করা, তাহলে ওয়ার্কের পরে আসলে কি হবে সেটি কিন্তু বাংলায় বুঝতে হবে। যে ওয়ার্ক ইন তার মানে হচ্ছে কোনো স্থানে চাকরি করা বা কোনো জায়গায় কাজ করা, সেক্ষেত্রে ওয়ার্ক ইন ব্যবহার করতে হবে। যদি বলি যে ওয়ার্ক অ্যাজ, তখন কিন্তু কোনো কিছু হিসেবে চাকরি করা বা কাজ করা। তো এখন কোনটা হবে ওয়ার্কের সাথে সেটি কিন্তু বাংলায় অর্থ করতে পারলে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবে। যেমন যদি বলি মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল। মিস্টার রেজা একটা স্থানীয় স্কুলে ক্লার্কের জন্য কাজ করে, ক্লার্ককে উত্তেজিত করে বা ক্লার্কের পক্ষে কাজ করে, এরকম কিন্তু হবে না। বা ওয়ার্ক আউট সমাধান করে, এরকম কিন্তু অর্থ হচ্ছে না। যদি বলি মিস্টার রেজা একটা স্থানীয় স্কুলে একজন ক্লার্ক হিসেবে চাকরি করে, তখন কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে ওয়ার্ক অ্যাজ ব্যবহার করি তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে যে মিস্টার রেজা একটা স্থানীয় স্কুলে একজন ক্লার্ক হিসেবে চাকরি করে বা ক্লার্ক হিসেবে কাজ করে, সেজন্য হিসেবে ইংরেজি হয়ে যাবে অ্যাজও একটি প্রেপোজিশন। তারপরে নাউন ব্যবহার করা হয়েছে যে মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক, মানে ক্লার্ক হিসেবে কাজ করে, সেজন্য ওয়ার্ক অ্যাজ ব্যবহার করতে হবে। এখন ওয়ার্কের পরে তো অনেক প্রেপোজিশন বসতে পারে, কিন্তু সেগুলো কি হয়েছে এটা তো বুঝতে হবে বাংলায় অনুবাদ করতে পারলে। সেজন্য অবশ্যই প্রত্যেকটি সেন্টেন্স বাংলায় অনুবাদ করে উত্তর করার চেষ্টা করতে হবে। তো সেজন্য এ নাম্বার হয়ে যাবে মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্সটি আমরা বাংলায় অনুবাদ করি। হি ইজ পোর বাট অনেস্ট। এখানে কোনো প্রিপোজিশনের ব্যবহার নেই, সে দরিদ্র কিন্তু সৎ। হিজ অনেস্টি, তার সততা, ইজ নোন ড্যাশ এভরিওয়ান ইন হিজ লোক্যালিটি। তো বলা হচ্ছে যে হিজ অনেস্টি, তার সততা, ইজ হয় নোন ড্যাশ এভরিওয়ান ইন হিজ লোক্যালিটি, তার এলাকায় প্রত্যেকের ড্যাশ পরিচিত। এখন নোন একটি অ্যাডজেক্টিভ, এরপরে কিন্তু স্বাভাবিকভাবেই বসতে পারে যে নোন। যদি বলি যে নোন অ্যাজ, তখন হচ্ছে কোনো কিছু হিসেবে পরিচিত, নোনের পরে প্রিপোজিশন। যদি বলি যে নোন টু, তখন কিন্তু কারোর কাছে জানা বা পরিচিত। যদি বলি যে সে একজন ডাক্তার হিসেবে পরিচিত, তখন আমরা ব্যবহার করতে পারি হি ইজ নোন অ্যাজ আ ডক্টর, তখন কিন্তু অ্যাজ হয়ে যাচ্ছে, অ্যাজ ও প্রিপোজিশন। যদি বলি যে নোন টু, তখন কিন্তু কারো কাছে পরিচিত। যদি বলি যে হি ইজ নোন টু আস, তখন কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কাছে পরিচিত। এখন নোনের পরে কিন্তু ফরও বসতে পারে। যদি বলি যে নোন ফর, মানে কোনো কিছুর জন্য পরিচিত। যদি বলি দিস প্লেস ইজ নোন ফর ড্যাশ, মানে এই
স্থানটি ড্যাশের জন্য পরিচিত। এরকম সেন্সে নোনের পরে বিভিন্ন প্রিপোজিশন বসতে পারে, কিন্তু কোনটি সঠিক হবে সেটি একটু বাংলায় অনুবাদ করতে হবে এবং এর যে কনটেক্সট সেটি বুঝতে হবে। তো দেখো ভিউয়ার্স, দেখো স্টুডেন্টস, বলা হচ্ছে যে হিজ অনেস্টি ইজ নোন, তার সততা পরিচিত, টু এভরিওয়ান। যদি বলি যে টু এভরিওয়ান, তাহলে বাংলা হচ্ছে যে তার সততা সবার কাছেই পরিচিত বা সবারই জানা, ইন হিজ লোকালিটি, তার এলাকায় সবার কাছেই তার সততার বিষয়টি জানা। তো কারোর কাছে কোনো কিছু জানা বা কারোর কোনো কিছু পরিচিত, সেক্ষেত্রে নোন টু, এই বিষয়টি আমার জানা, দিস ম্যাটার ইজ নোন টু মি, তার সততা আমার কাছে জানা, হিজ অনেস্টি ইজ নোন টু মি। সেজন্য আমরা এখানে টু ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে, বাংলা অর্থটা সবচেয়ে ঠিক থাকবে। সেজন্য আমরা বলবো বি নাম্বার উত্তর হবে টু। নেক্সট সেন্টেন্সটা আমরা বাংলায় অনুবাদ করি, হি অফেন সাফার্স ড্যাশ হাঙ্গার। হাঙ্গার অর্থ হচ্ছে ক্ষুধা। তো ভিউয়ার্স দেখো, হি অফেন সাফার্স ড্যাশ হাঙ্গার। এখন সাফার একটি ওয়ার্ড, এটি কিন্তু ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয়ভাবে ব্যবহৃত হতে পারে। যদি সাফারের পরে ফ্রম বসে, তাহলে সাফার ফ্রম সামথিং মানে কোনো কিছুতে ভোগা বা কোনো কিছুতে কষ্ট ভোগ করা। সাফারের পরে যখন প্রিপোজিশন বসবে না, তখন কিন্তু সাফার সামথিং, যেটি অক্সফোর্ডে লেখা আছে তোমরা দেখবে, সাফার সামথিং মানে কোনো কিছু বাজে কোনো কিছুর অভিজ্ঞতা লাভ করা, হি ইজ সাফারিং সামথিং, তখন কিন্তু ফ্রম লাগবে না। আর কোনো কিছুতে নর্মালি ভোগা, কষ্ট ভোগ করা, এক্ষেত্রে আমরা সাফার ফ্রম ব্যবহার করতে পারি। তো তাহলে হি অফেন, তিনি প্রায়ই, সাফার্স ড্যাশ হাঙ্গার, তিনি প্রায়ই ক্ষুধায় কষ্ট ভোগ করেন। তাহলে সাফার ফ্রম মানে কোনো কিছুতে কষ্ট ভোগ করা, কোনো কিছুতে ভোগা, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে সাফার ফ্রম। তাহলে হি অফেন সাফার্স, তিনি প্রায়ই কষ্ট ভোগ করেন, ড্যাশ হাঙ্গার, ক্ষুধায় কষ্ট ভোগ করেন। তাহলে আমরা সাফার্স ফ্রম ব্যবহার করতে পারি, ফ্রম। আর তোমরা জানো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, যে সাফার ফ্রম, ফিক্সড প্রেপোজিশন, ফিক্সড, সাফার ফ্রম কোনো কিছুতে ভোগা। আর সাফারের পরে যখন প্রেপোজিশন বসবে না, তখন খারাপ কোনো কিছুর অভিজ্ঞতা লাভ করা। তাহলে হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, তিনি প্রায়ই ক্ষুধায় কষ্ট ভোগ করেন। আমরা নেক্সট সেন্টেন্সটি বাংলা করি, হি ইজ ডিপ্রাইভড ড্যাশ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস। এটা বাংলায় অনুবাদ করলে হচ্ছে হি ইজ ডিপ্রাইভড অব। ডিপ্রাইভড অব মানে কোনো কিছু থেকে বঞ্চিত। এটিও কিন্তু ফিক্সড প্রেপোজিশন, যে বি ডিপ্রাইভড অব সামথিং মানে কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া। যদি বলি যে আমি আমার অধিকার থেকে বঞ্চিত, তাহলে আমি হই বঞ্চিত আমার অধিকার থেকে। এই থেকে ইংরেজি কিন্তু এখানে প্রেপোজিশন অব ব্যবহার করতে হবে। এখানে অব মানেই থেকে। তাহলে আমি আমার অধিকার থেকে বঞ্চিত, আই এম ডিপ্রাইভড অব মাই রাইট। সে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাহলে সে হয় বঞ্চিত এই সুযোগ সুবিধা থেকে। হি ইজ ডিপ্রাইভড অব দিস ফ্যাসিলিটিস। এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারে, যে ডিপ্রাইভড অব অথবা ব্রেভড অব, কোনো কিছু থেকে বঞ্চিত। তাহলে আমরা এখানে ফিক্সড প্রেপোজিশন হিসাবে হি ইজ ডিপ্রাইভড অব কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস। সে আরাম এবং আরও অন্যান্য জিনিস থেকে বঞ্চিত, স্বস্তি, আরাম, এগুলো থেকে সে বঞ্চিত। তাহলে আমরা ব্যবহার করব হি ইজ ডিপ্রাইভড অব। ডিপ্রাইভড অব মানে কোনো কিছু থেকে বঞ্চিত। নেক্সট, নেভারদিলেস। নেভারদিলেস অর্থ হচ্ছে তা সত্ত্বেও, হি ডাজ নট লং ড্যাশ ওয়েলথ। এটিও কিন্তু ফিক্সড প্রেপোজিশন, যে লং ফর কোনো কিছুর আকাঙ্ক্ষা করা, প্রত্যাশা করা, পোষণ করা, সেটা হচ্ছে লং ফর। সেজন্য আমরা ব্যবহার করব হি ডাজ নট লং ড্যাশ ওয়েলথ। সে সম্পদের আকাঙ্ক্ষা করে না, সম্পদের ডিজায়ার করে না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হি ডাজ নট লং ফর ওয়েলথ। এখানে ই নাম্বার হয়ে যাবে ফর, যেহেতু লং ফর একটি ফিক্সড প্রেপোজিশন। নেক্সট, হি নেভার হ্যাঙ্কার্স ড্যাশ নেম অ্যান্ড ফেম। হ্যাঙ্কার আফটার এটি একটি ফিক্সড প্রেপোজিশন, যে হ্যাঙ্কার আফটার কোনো কিছু লোভ করা বা কোনো কিছুতে লালায়িত হওয়া, সেক্ষেত্রে হ্যাঙ্কার আফটার ব্যবহার করতে হবে। যদি বলি যে তোমার অর্থের লালায়িত হওয়া উচিত না, বা অর্থের পিছনে লোভ ছুটা উচিত না, বা অর্থের লোভ করা উচিত না, সেক্ষেত্রে ব্যবহার করতে পারে যে ইউ শুড নট হ্যাঙ্কার আফটার মানি। ওয়াই আর ইউ হ্যাঙ্কারিং আফটার পাওয়ার? তুমি কেন ক্ষমতার লোভ করছো? তাহলে তোমার ক্ষমতার লোভ করা উচিত না, ইউ শুড নট হ্যাঙ্কার আফটার পাওয়ার। সেক্ষেত্রে হ্যাঙ্কার আফটার কোনো কিছু পিছনে ছোটা
কোনো কিছু লোভ করা বা কোনো কিছুর জন্য লালায়িত হওয়া, সেটাই হচ্ছে হ্যাঙ্কার আফটার। সেজন্য আমরা এখানে ব্যবহার করব হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফেম। সে নাম, খ্যাতি, যশ এইগুলোর পিছনে ছোটে না বা এইগুলোর পিছনে লালায়িত হয় না অথবা এইগুলো লোভ করে না, সেজন্য হ্যাঙ্কার্স আফটার আফটার ব্যবহার করতে হবে। নেক্সট, হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিনস। আমরা এই সেন্টেন্সটি বাংলায় অনুবাদ করি, হি লিডস হিজ লাইফ, তিনি তার জীবন পরিচালনা করে ড্যাশ অনেস্ট মিনস, সৎ উপায়। তো লিডের পরে কিন্তু কিছু প্রিপোজিশন বসতে পারে, যে লিড। এখন লিড এর পরে যদি টু থাকে তাহলে কোনো দিকে ধাবিত হওয়া বা কোনো কিছু ঘটানো, লিড টু। যেমন যদি বলি যে ধূমপান মৃত্যু ঘটায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে স্মোকিং লিডস টু ডেথ, মানে মৃত্যুর দিকে ঠেলে দেয় বা মৃত্যু ঘটায়। এক্ষেত্রে লিড টু মানে কোনো কিছু ব্রিং অ্যাবাউট বা কজ সামথিং, কোনো কিছু ঘটানো। আর যদি বলি যে লিড বাই, তখন কিন্তু হচ্ছে যে লিড সামথিং বাই সামথিং, মানে কোনো কিছু দ্বারা পরিচালনা করা, সেক্ষেত্রে লিড সামথিং বাই সামথিং ব্যবহার করতে হবে। তো এখানে দেখো, হি লিডস হিজ লাইফ, তিনি তার জীবনকে লিড করেন, পরিচালনা করেন ড্যাশ অনেস্ট মিনস, সৎ উপায়ের মাধ্যমে বা সৎ উপায় দ্বারা বা সৎ উপায়ের মাধ্যমে। তো কোনো কিছু দ্বারা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বাই, লিড সামথিং বাই সামথিং, মানে কোনো কিছু লিড করা বাই সামথিং, কোনো কিছু দ্বারা, তার সৎ উপায় দ্বারাই তিনি তার জীবনকে পরিচালনা করেন। নেক্সট, হি ইজ স্যাটিসফাইড ড্যাশ হোয়াট হি হ্যাজ। তো স্যাটিসফাইড এরপরে উইথ বসে, স্যাটিসফাইড উইথ এসটিএইচ অথবা স্যাটিসফাইড উইথ এসবি। স্যাটিসফাইড উইথ এসবি মানে কারোর উপর সন্তুষ্ট হওয়া, বি স্যাটিসফাইড উইথ এসবি, এসবি মানে সামবডি। আর বি স্যাটিসফাইড উইথ যদি এসটিএইচ থাকে, সেক্ষেত্রেও কোনো কিছুর উপর সন্তুষ্ট হওয়া বা কোনো কিছুর উপর খুশি হওয়া, সেক্ষেত্রে বি স্যাটিসফাইড উইথ, বি প্লিজড উইথ, এরকম করে ব্যবহার করা যাবে। তো যদি বলি যে আমি তোমার উপর সন্তুষ্ট, তাহলে আই এম স্যাটিসফাইড উইথ ইউ। আবার সে আমার কাজের উপর সন্তুষ্ট, হি ইজ স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক, এইভাবে ব্যবহার করা যাবে। এখন তো ফিক্সড প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ। তো সে সন্তুষ্ট উইথ হোয়াট হি হ্যাজ, মানে যা তার আছে, আর উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে তাই নিয়ে সে সন্তুষ্ট। সেক্ষেত্রে হি ইজ স্যাটিসফাইড উইথ নিয়ে হোয়াট হি হ্যাজ, তার যা আছে তাই নিয়েই সে স্যাটিসফাইড, সন্তুষ্ট। সেজন্য আমরা স্যাটিসফাইড এইচ নাম্বার ব্যবহার করব উইথ। নেক্সট, বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে, হি রানস ইনটু ডেট। রান ইনটু ডেট এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে ঋণগ্রস্ত হওয়া। রান ইনটু এটির আরও একটি অর্থ রয়েছে, রান ইনটু মানে কোনো কিছুতে জড়িত হওয়া। যদি বলি হি ইজ রানিং ইনটু পলিটিক্স, তার মানে সে রাজনীতিতে জড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে রান ইনটু। আর ডেট অর্থ হচ্ছে ঋণ, তাহলে রান ইনটু ডেট ঋণে জড়িয়ে পড়ে মানে ঋণগ্রস্ত হওয়া। আমরা বলতে পারি ঋণগ্রস্ত হওয়া। বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে, হি রানস ইনটু ডেট, সে ঋণগ্রস্ত হয়। অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল, এবং দরিদ্রতাই ইজ রেসপন্সিবল দায়ী। রেসপন্সিবল ফর যার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য দায়ী, এটাও একটা ফিক্সড প্রিপোজিশন যে রেসপন্সিবল ফর কোনো কিছুর জন্য দায়ী। তাহলে অ্যান্ড পভার্টি দরিদ্রতা ইজ রেসপন্সিবল হয় দায়ী ড্যাশ দিস ডেট এই ঋণের জন্য। তাহলে দরিদ্রতা এই ঋণের জন্য দায়ী, রেসপন্সিবল ফর কোনো কিছুর জন্য দায়ী। যদি বলি যে তুমি এটার জন্য দায়ী, তাহলে ইউ আর রেসপন্সিবল ফর ইট। সে তার ব্যর্থতার জন্য দায়ী, হি ইজ রেসপন্সিবল ফর হিজ ফেইলিয়ার। এভাবে রেসপন্সিবল ফর কোনো কিছুর জন্য, কেউ কোনো কিছুর জন্য দায়ী। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যান্ড পভার্টি দরিদ্রতাই ইজ রেসপন্সিবল দায়ী ফর দিস ডেট এই ঋণের জন্য। সেজন্য আমরা রেসপন্সিবল আই নাম্বার উত্তর হবে ফর, রেসপন্সিবল ফর। নেক্সট, হাউএভার যাই হোক, হি ডাজ নট লাইক টু ডিপেন্ড। তো ডিপেন্ড অন তোমরা জানোই তো, ডিপেন্ড অন মানে কোনো কিছু বা কারোর উপর নির্ভর করা, সেটা হচ্ছে ডিপেন্ড অন। তো হাউএভার কিন্তু বা যাই হোক, হি ডাজ নট লাইক সে পছন্দ করে না বা সে চায় না
টু ডিপেন্ড ড্যাশ আদার্স, অন্যদের উপর নির্ভর করতে চায় না। তাহলে ডিপেন্ড অন ফিক্সড প্রিপোজিশন হিসেবে আমরা ডিপেন্ডের পরে অন ব্যবহার করলে হয়ে যাচ্ছে। ডিপেন্ড অন আদার্স, অন্যদের উপর নির্ভর করতে চায় না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে বাংলায় অনুবাদ করে খুব সহজে এবং অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন সেগুলো তোমাদের তো শিখতেই হবে এবং সেই সাথে বাংলায় অনুবাদ করতে হবে যাতে কোনো প্রকার ভুল না হয়। আমি এই প্যাসেজটি আরেকবার অনুবাদ করব, দেখো তোমরা। মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল। মিস্টার রেজা একটি স্থানীয় স্কুলে একজন ক্লার্ক হিসেবে কাজ করে বা চাকরি করে। হি ইজ পোর বাট অনেস্ট, সে দরিদ্র কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন টু এভরিওয়ান ইন হিজ লোক্যালিটি, তার সততা তার এলাকায় প্রত্যেকের কাছেই জানা বা প্রত্যেকেরই জানা। হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার্স, তিনি প্রায়ই ক্ষুধায় ভোগেন বা ক্ষুধায় কষ্টভোগ করেন। হি ইজ ডিপ্রাইভড অফ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস, তিনি আরাম এবং অন্য অনেক জিনিস থেকে আরও অনেক জিনিস থেকে তিনি বঞ্চিত। নেভারদিলেস, তা সত্ত্বেও, হি ডাজ নট লং ফর ওয়েলথ, তা সত্ত্বেও তিনি সম্পদের আকাঙ্ক্ষা করে না। হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফেম, তিনি নেম এবং ফেম, নাম এবং খ্যাতি এর পিছনে তিনি ছোটে না বা এটার লোভ করে না। হ্যাঙ্কার আফটার। হি লিডস হিজ লাইফ, তিনি তার জীবন পরিচালনা করেন বাই অনেস্ট মিনস, সৎ উপায় দ্বারা, সৎ উপায়ের মাধ্যমে তিনি তার জীবন পরিচালনা করেন। হি স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, হি স্যাটিসফাইড উইথ, তিনি সন্তুষ্ট, উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে তাই নিয়ে তিনি সন্তুষ্ট। বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে, হি রানস ইনটু ডেট, তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। অ্যান্ড পোভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস, এবং দরিদ্রতাই তার জন্য দায়ী। দিস ডেট, এই ঋণের জন্য দায়ী। হাউএভার, কিন্তু বা যাই হোক, হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন আদার্স, যাই হোক তিনি অন্যদের উপর নির্ভর করতে চান না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝেছো কিভাবে বাংলায় অনুবাদ করে খুব সহজে এই প্রিপোজিশনসগুলো পরীক্ষায় উত্তর করতে হবে। তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ক্লাসটি শেয়ার করতে ভুলবে না এবং তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে, যাতে আমি আরও উৎসাহিত হতে পারি, আরও অনেক সুন্দর সুন্দর ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারি। থ্যাংকস এ লট এগেন ফর ওয়াচিং দিস ক্লাস।